নিশাতের লজ্জা রায়ান ভালোই বুঝল। আবছা অন্ধকারে নিশাতের ভেজা অধর পানে পুনরায় নজর দিল। তাকাতে যেন পুনরায় নেশা জাগলেও তা আস্বাদন করে। কিন্তু মেয়েটাকে আর কষ্ট দেওয়ার ইচ্ছে হলো না, তাই নিজেকে সামলে নিল। ডান হাতের আঙুলের সাহায্যে মেয়েটার ঠোঁটের কোণে হালকা স্লাইড করলো। এই কাজে নিশাত পুনরায় নড়ে চড়ে উঠল। স্বামীর গলায় পেঁচিয়ে রাখা হাত দুখানা শিথিল হয়ে এলো। এমন প্রতিক্রিয়ায় রায়ান এক চিলতে হেসে পুনরায় শুধালো, রিভিউ দেবেন না মিসেস? রিভিউ না দিলেও জানি আপনার পছন্দ হয়েছে। আবার কাজের প্রতি আমার ভরসা আছে। বলেছিলাম না একবার টেস্ট করে দেখেন, বারবার খেতে মন চাইবে। নিশাতের ছোট্ট শরীরখানা আর মেনে নিতে সক্ষম হলো না। এমনিতেই স্বামীর পূর্ব মুহূর্তের বেসামাল স্পর্শ, আর এখন আবার এই কথাগুলো যেন তার শরীর আর মনকে অস্থির করে তুলল। লোকটা যে এত ঠোঁটকাটা তা সে স্বপ্নেও ভাবেনি। এখান থেকে লোকটার সামনে আর লজ্জা পেতে চাইল না, তাই অনেক সাহস চুকিয়ে মুখটা উচালো। তবে স্বামীর চোখে চোখ রাখার সাহস হলো না। অকস্মাৎ রায়ানকে হালকা ধাক্কা দিল। নিশাতকে সে আলতো করে ধরেছিল। ফলস্বরূপ রায়ান 2 পা পিছিয়ে গেল। সুযোগ পেতেই নিশাত গাড়ি থেকে নেমে বাড়ির দিকে দৌড় লাগালো। ছেলেটা তাকে অনেক লজ্জা দিয়েছে, বিনিময়ে ছেলেটাকে তো একটু জ্বালানো দরকার ভেবেই নিজের লজ্জা আড়াল করে রায়ানের মনে বিভ্রান্তি সৃষ্টি করতে মুখে আলতো হাসি ফুটিয়ে উঠে বলল, কে বলেছে এটা আমার প্রথম চুমু ছিল? এর আগেও চুমু খেয়েছিলাম আমার শখের মানুষকে, আমার শখের পুরুষকে। আর এটা টেস্ট আপনার ওই তেতো ব্ল্যাক কফির মতোই তেতো ছিল। রায়ানের মুখ হা হয়ে গেল। তার চুমু তেতো ছিল? আর মেয়েটা কি বলল? সে তার শখের পুরুষকে আগে চুমু খেয়েছে? কে এই মেয়ের শখের পুরুষ? আর এত সাহস তাকে চুমুও খেয়েছে? সব মুগ্ধতা উন্মাদনা এক নিমিষে শেষ হয়ে গেল। রেগে উচ্চস্বরে জিজ্ঞাসা করলো, এই মেয়ে, কে তোমার শখের পুরুষ? আর সাহস কি করে হলো তাকে চুমু খাওয়ার? বলে যাও তার নাম। তোমাদের দুটোকেই আমি জাহান্নাম ঘুরিয়ে আনবো। স্বামীর রাগী স্বরকে নিশা তার পাত্তা দিল না। পরিকল্পনা কাজে দিয়েছে বুঝতে পেরে দৌড় না থামিয়েই হাসতে হাসতে ভেতরে প্রবেশ করলো। সামনে শাশুড়িমাকে দেখতে পেয়েও থামল না। রিমি বেগম পুত্রবধূর এইরকম সিক্ত রূপ আর দৌড়াতে দেখে নিজেও জিজ্ঞাসা করলো, এমন করে দৌড়াচ্ছ কেন তুমি? আর এভাবে ভিজেই বা এসেছো কেন? জ্বর বাঁধবে তো এখন, আস্তে দৌড়াও। নিশাদ দৌড় থামালো না। সিঁড়ি বেয়ে উপরে উঠে অর্থের রুমের দিকে অগ্রসর হতে হতে শাশুড়ির উদ্দেশ্যে চিল্লিয়ে বলে গেল, আর কিচ্ছু হবে না আম্মু, আপনি বরং আপনার ছেলেকে সামলান, তার কিছু হলেও হতে পারে। আম্মু, আমাকে খেতে দিন প্লিজ, ভীষণ ক্ষুধা লেগেছে। সকাল সকালেই ঘুম ভেঙেছিল। তারপরে ফ্রেশ হয়ে সোজা নিচে নেমে কিচেনে চলে এসেছে। এসেই নিজের শাশুড়ির উদ্দেশ্যে কথাটা বলে উঠেছে নিশাত। সে একটা বেলা না খেয়ে থাকলে পরবর্তীতে খিদের তাড়নায় আর থাকতে পারে না। আগে এসব বলতে একটু অস্বস্তি হতো, কিন্তু এখন সে অনেকটা ফ্রি হয়ে উঠেছে সবার সাথে, বিশেষ করে নিজের শাশুড়ির সাথে। এতদিনে নিশাত ঠিক বুঝেছে তার স্বামীটা ঠিক তার শাশুড়ির মতো। দুজনেই গম্ভীর, ভালোবাসতে জানে, অথচ মুখে তা স্বীকার করতে পারে না। বাড়ির সবার সাথেই এখন সে নির্ভয়ে কথা বলে। নিশাতের শাশুড়িও বোধহয় তার পুত্রবধূকে ভালোই চিনেছে এই কদিনে। হয়তো বুঝেছিল কাল খায়নি বলেই সকাল সকাল এসেই খাবার চাইবে, তাই তিনিও আগে থেকেই তৈরি করে রেখেছে। খাবার দেওয়ার আগে কাছে এসে পুত্রবধূর কপালে হাত ছোঁয়ালো। এর কারণটা হয়তো নিশাত বুঝতে পারল, তাই আজ নিজে থেকে হাসি মুখে বলে উঠল, আরে আম্মু, বলেছিলাম না আমার কিছু হবে না। এমন কত ভিজেছি আমি, দেখলেন তো আমার কিছু হয়নি। রিমি বেগম খাবারের প্লেটটা নিশাতের হাতের দিকে বাড়িয়ে দিতে দিতে বলে উঠল, দেখলাম, কিন্তু সাবধানে থাকবে, পরে আর বৃষ্টি হলেও ভিজবে না। নিশাত উত্তর দিল না। বৃষ্টি হলে সে ভিজবে না এটা হতেই পারে না। সুযোগ পেলে অবশ্যই ভিজবে। খাবারের প্লেটটা হাতে নিয়ে সেখানেই দাঁড়িয়ে খাওয়া শুরু করলো। সাথী বেগম সেখানে উপস্থিত থাকলেও আজ আর কোনো কটূক্তি বাক্য শোনালো না নিশাতকে। নিশাতের খাওয়া শেষ হতেই রিমি বেগম পুনরায় বলল, এখন যাও নিজের স্বামীকে দেখে এসো। কাল দেখলাম দুজনেই ভিজে এসেছো, আর ছেলেটা আমার এখনো ঘুম থেকে ওঠেনি, কে জানে জ্বর বাঁধিয়ে বসলো কিনা। সকাল সকাল লোকটার সামনে যেতে একটু লজ্জাই করলো নিশাতের। তবে এখনও ওঠেনি শুনে একটু চিন্তিত হলো।
যাবে যখন তাই একটা কফি বানিয়ে সাথে নিয়ে গেল। উপরে এসে রায়ানের দরজায় নক করলো, কিন্তু ভেতর থেকে কোনো জবাব এলো না। দরজা লক করা নেই, তাই পারমিশনের আশা না করেই ভেতরে প্রবেশ করলো। সম্মুখে তাকাতেই দেখলো স্বামী কপালে একটা হাত রেখে ঘুমে মগ্ন। নিশাত ত্রস্ত পায়ে হেঁটে গিয়ে সাথে সাথে নিয়ে আসা কাপটা বেডসাইড টেবিলের উপরে রেখে দিয়ে স্বামীর পানে ফিরে মিহি স্বরে ডেকে উঠল, এই যে শুনছেন, এখনো ওঠেননি কেন? কত সকাল হয়ে গেছে, উঠুন ও ডাক্তার উঠুন। এমন মিহি কণ্ঠের ডাক বোধ হয় রায়ানের কান অব্দি পৌঁছাতে সক্ষম হলো না। নিশাত রায়ানের কোনো সাড়া না পেয়ে কিঞ্চিত ঝুঁকে রায়ানের কপালে হাত ছোঁয়ালো। রায়ানের শরীরটা হালকা গরম, হয়তো জ্বর এসেছে বা পরবর্তীতে তা আরও প্রখর রূপ ধারণ করতে পারে। লোকটা কি সামান্য একটু বৃষ্টিতে ভিজতে পারে না? নিশাতের যা লজ্জা ছিল তা গায়েব হয়ে গিয়ে চিন্তারা এসে ঘিরে ধরল। নিজের হাতের সাহায্যে রায়ানের হাতটা কপাল থেকে সরিয়ে দিল। নাড়াচাড়া পেয়ে তখনই নিবু নিবু চোখে তাকালো রায়ান। চোখ দুটো লাল হয়ে আছে, হয়তো তা জ্বরের কারণে। রায়ানকে নয়ন মেলে তাকাতে দেখে নিশাত উদ্বিগ্ন স্বরে বলল, আপনার তো জ্বর আসবে বোধ হয়, উঠুন দ্রুত, ফ্রেশ হয়ে কিছু একটা খেয়ে ঔষধ খেয়ে নিন, তাহলে আর জ্বর আসবে না রে। ঘুম ভেঙে চোখের সামনে বউকে দেখে এমনিতেই মুগ্ধ হলো রায়ান। তার উপরে তার সামান্য শরীর খারাপে বউকে এত উদ্বিগ্ন হতে দেখে শান্তি পেল মনে। মেয়েটা সামান্যতেই তাকে নিয়ে উদ্বিগ্ন হয়েছে, মানে তাকে নিয়ে মেয়েটা ভাবে। একজন স্ত্রীর মতো মেয়েটারও স্বামীর শরীর খারাপে কষ্ট হয়। এই কথাগুলো ভেবে কেন জানি রায়ানের ভালো লাগলো। বউয়ের পানে কিছু পল তাকিয়ে থেকে উঠে বসলো বিছানায়। আর মোড়া ভেঙে সকাল সকাল বউকে লজ্জা দিতে বলে উঠল, এই সামান্য জ্বর আপনার স্বামীকে কাবু করতে পারবে না মিসেস। আমার বউয়ের সামান্য চুমুতে এই যে এত পাওয়ার আমার জানা ছিল না। একটা চুমুতেই জ্বর বাঁধিয়ে ছেড়েছে আমার। পরবর্তীতে কি হবে কে জানে। সকাল সকাল এমন বাক্য শ্রবণ করে নিশাত সত্যিই লজ্জা পেল। পুরনো সব লজ্জারা আবার ঘিরে ধরল তাকে। নিশাত তার লজ্জা লুকাতে স্বরে হালকা রাগ মিশিয়ে বলে উঠল, চুপ করুন আপনি, উঠে ফ্রেশ হয়ে নিন তো আগে। শুধু আমাকে লজ্জা দেয়া, থাকবই না এখানে আর। বলেই রায়ানের সামনে থেকে চলে যেতে চাইল, কিন্তু রায়ান বাধা প্রদান করে নিশাতের একটা হাত টেনে তাকে বিছানার উপরে তার পাশে বসিয়ে দিল। রায়ানের মনে হচ্ছে জাগলো রোজ ঘুম থেকে উঠে বউয়ের রায়ানের মনে ইচ্ছে জাগলো রোজ ঘুম থেকে উঠে বউয়ের মুখ দেখতে। হয়তো এই ইচ্ছে বউয়ের কাছে প্রকাশ করবে না। সে তবুও চায় মেয়েটা তার কাছাকাছি থাকুক। তাদের সম্পর্কটা পূর্বের তুলনায় একটু শিথিল হয়েছে, তবে তা আরও শিথিল হওয়া প্রয়োজন। যদি দুজনেই এইভাবে দূরে দূরে থাকে তাহলে তা কখনোই সম্ভব না। তাহলে সম্পর্কটা এখানেই ঠেকে থাকবে, না আগাবে আর না পিছাবে। নিজের মতো কিছু ভেবে বউয়ের পানে পূর্ণ দৃষ্টি ফেলে শান্ত স্বরে বলল, স্বামীর কথায় লজ্জা পেলে স্বামীর বুকে মুখ লুকাতে হয় জানো না মেয়ে। এখন থেকে এমন অহরহ ঘটবে, ইনফ্যাক্ট এর থেকে বেশি কিছু ঘটবে। তাই লজ্জা পেলেও আমার নিকটেই থাকতে শিখো। বাক্য শুনে নিশাত তাকালো স্বামীর পানে। লজ্জা এখনও পাচ্ছে, কিন্তু কেন জানি ওই মুখ পানে তাকাতে ইচ্ছে হলো তার। দৃষ্টি মিলিয়ে রায়ান পুনরায় একই স্বরে বলল, আমার সাথে স্বাভাবিক হও নিশাত। ভুল করি বা ঠিক অভিযোগ জানাতে হলে আমার কাছেই জানাও। নিজেকে আমার কাছে প্রকাশ করতে শেখো। সবার মতো আমার সাথেও মন খুলে কথা বলবে চড়ুই পাখি। নিশাতের চোখ থেকে লজ্জারা উধাও হলো। মুগ্ধ দৃষ্টি মেলে তাকিয়ে রইল। সে চেয়েছিল স্বামী নিজে এসে তাকে মুখ ফুটে কিছু বলুক, নিজে থেকে কাছে ডাকুক। আজ একটু হলেও তা সম্ভব হয়েছে, এতেই খুশি নিশাত। বাকি কিছু শোনার জন্য না হয় সে অপেক্ষায় থাকবে। সেও স্বামীর উদ্দেশ্যে শান্ত স্বরে বলল, আপনি নিজে কি আমার সাথে স্বাভাবিক হতে পেরেছেন ডাক্তারবাবু? আপনিও তো আমার সাথে এখনো মন খুলে কথা বলতে শেখেননি। রায়ান এই পর্যায়ে বউকে টেনে নিজের বুকে জায়গা দিল, দুই হাতে আগলে নিয়ে জবাব দিল, আপনার স্বামী তো এমনই মিসেস, কারোর সাথেই স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। কিন্তু আপনার উচিত স্ত্রী হিসেবে স্বামীকে বোঝা, স্বামীর ইচ্ছেকে প্রাধান্য দেয়া। পারবেন না নিজের স্বামীকে বুঝতে, তাকে আগলে রাখতে? মন দিয়ে শুনল নিশাত। স্বামীর বুকে স্থান পেয়ে চোখ দুটো ঝাপসা হয়ে এলো। সম্মতিস্বরূপ স্বামীকে দুই হাতে জড়িয়ে ধরল। বউয়ের নীরব সম্মতি পেয়ে রায়ান আলতো হাসল, যা বরাবরের মতো মেয়েটার চক্ষুর আড়ালে। নিশাতের কি হলো কে জানে, স্বামীর বুক থেকে সরল না।
যেন সে অনেক দিনের আকাঙ্ক্ষিত জিনিস পেয়ে সব ভুলতে বসেছে। রায়ানও শব্দ ব্যয় করলো না। সেইভাবেই কাটল কিছু মুহূর্ত দুইজনের। নিশাতের হঠাৎ স্মরণ হতেই স্বামীর বক্ষপট থেকে মুখ উঁচিয়ে বলল, এখন ফ্রেশ হয়ে আসুন প্লিজ। আম্মু আপনার জন্য চিন্তা করছিল। নিচে গিয়ে কিছু খেয়ে ঔষধ খান, নয়তো জ্বর বেড়ে যাবে। রায়ানের দৃষ্টি পড়ল বইয়ের অধর কোণে। ঠোঁট দুটো স্বাভাবিকের তুলনায় কিঞ্চিত ফুলে আছে। হয়তো তা রাতের তার করা কাজের ফল। সেদিক পানে তাকিয়ে থেকেই রায়ান বলে উঠল, আপনি আমাকে মিথ্যে বলেছিলেন কেন? এর জন্য আপনার শাস্তি প্রাপ্য। নিশাত বুঝতে পারল না সে কি মিথ্যে বলেছে। ভ্রুতে ভাঁজ সৃষ্টি করে শুধালো, আমি আবার কি মিথ্যে কথা বললাম? অধৈর্যকাল থেকে চোখ সরিয়ে তা মেয়েটার চোখে স্থাপন করে আওড়ালো। কেন বলেছিলেন যে আপনি আপনার শখের পুরুষকে এর পূর্বেও চুমু খেয়েছিলেন? এটা মিথ্যেই ছিল, তাই না? নিশাতের কালকের বলা কথাগুলো স্মরণে আসতেই হেসে উঠল। হাস্য বদনেই জবাব দিল, ও তো আপনাকে বিভ্রান্ত করার জন্য বলেছিলাম। আপনি বিভ্রান্ত হয়েছিলেন, তাই না? বউকে এই প্রথম তার সাথে এমন হেসে হেসে নির্বিঘ্নে কথা বলতে দেখে ভালো লাগলো। তবুও মুখটাকে গম্ভীর করে জবাব দিল, হয়েছিলাম তো, তাই আপনাকেও শাস্তিও পেতে হবে। তৈরি আপনি? কি শাস্তি দিতে চায় জানে না নিশাত, তবুও নাকচ করে বলল, আপনি আমাকে লজ্জা দিয়েছিলেন, তাই আমি মিথ্যে বলেছিলাম। তাই দোষ দুজনেরই। আমি কোনো শাস্তি কবুল করব না। আপনি বাড়াবাড়ি করলে আমি কিন্তু আব্বুর কাছে নালিশ জানাবো। রায়ান বেশি জোর করল না এই নিয়ে, শুধু পুনরায় বউকে লজ্জিত করে তুলতে বলে উঠল, ঠিক আছে, শাস্তি পেতে হবে না, কিন্তু এখন আমাকে একটা চুমু খান মিসেস। তাহলে দেখবেন আপনার স্বামীর জ্বর কমানোর জন্য ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না। পুনরায় এমন লজ্জাশীল বাক্য শ্রবণ করে নিশাত রেগে গেল। দ্রুত স্বামীর বুক থেকে সরে গিয়ে বলে উঠল, আপনি একটা নির্লজ্জ লোক। বউয়ের কাছে মনের কথা বলতে জানে না, অথচ নির্লজ্জ বাক্য আওড়াতে সেরা। সামনে আসবই না আর আপনার সামনে। নিজের মতো বকবক করতে করতে রায়ানকে কিছু বলার সুযোগ না দিয়েই রুম থেকে বেরিয়ে চলে গেল নিশাত। বউয়ের কথা শুনে রায়ান পুনরায় হেসে বউয়ের আনা কফির কাপটা হাত বাড়িয়ে নিল। ঠান্ডা হয়ে যাওয়ায় দুই চুমুকে তা শেষ করে কাপটা রেখে দিয়ে পুনরায় শরীরখানা বিছানায় এলিয়ে দিল। তার এখন একদম উঠতে ইচ্ছে করছে না, মাথাটা ব্যথা করছে। হয়তো এটাও জ্বরের কারণে। ব্রেকফাস্ট টেবিলে বসে আছে বাড়ির প্রত্যেকটা সদস্য। মহিলারা খাবার দিতে ব্যস্ত আর বাকিরা খেতে। নিশাতও শাশুড়িদের সাথে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছে। রায়ান নিচে আসার পর যখন রিমি বেগম জানতে পারল তার ছেলের জ্বর এসেছে, তখন ছেলেকে আচ্ছা মতো বকল। কেন সে বৃষ্টিতে ভিজল? ছাতা কি কাছে ছিল না? রিমি বেগমের বকা শুনে নিশাত আড়ালে মুচকি মুচকি হাসলেও রায়ান বেচারা মুখ গম্ভীর করে চুপ রইল। সে এখন নিজের মাকে কী করে বোঝাবে যে তার বৌমার বিমোহিত রূপ দেখে সে বউ ছাড়া বাদ বাকি সবই ভুলতে বসেছিল। তাই বাক্য ব্যয় না করে চুপচাপ খেতে বসেছে। জ্বর মুখে কিছু খেতেও ভালো লাগছে না, তবুও বসে রইল। সবার খাওয়া প্রায় মধ্যপথে। আরহাম সাহেব টেবিলে ভালো করে লক্ষ্য করলেন ওনার মেয়েটা এখানে উপস্থিত নেই। রাতে খাওয়ার সময়ে উনি রোজ উপস্থিত থাকতে পারেন না, কিন্তু কিছুদিন যাবৎ ব্রেকফাস্ট টেবিলেও মেয়েকে ঠিক মতো দেখতে পাচ্ছে না। এর কারণ তিনি জানেন না, আর জানতেও চাইল না। মুখে খাবারটুকু শেষ করে বড় ভাইয়ের পানে তাকিয়ে বলল, ভাইয়া, সেদিন তোমাকে একজনের কথা বলেছিলাম, মনে আছে? আরহান সাহেব খাওয়া থামিয়ে ছোট ভাইয়ের পানে তাকালো। কিছু মনে পড়তেই বলল, হ্যাঁ মনে আছে। কিছু হয়েছে? আজ ছোটের দিন বিধায় তারা আজ আসতে চায়, তো আমি বললাম তোমার থেকে শুনে তারপর জানাবো। তুমি কি বলো? তৎক্ষণাৎ ভাইয়ের জবাব পেয়ে কিছু একটা ভাবলেন আরহান সাহেব। ভেবে বললেন, ঠিক আছে, ওদের আসতে বল, কিন্তু এত দ্রুত কিছু দেখছি না আমি। তুই এত তাড়াহুড়ো করছিস কেন বুঝতে পারছি না। দুই ভাই ব্যতীত তাদের কথোপকথনের আগামাথা কেউ কিছু বুঝল না। যদিও এখানে উপস্থিত সাথী বেগম কিছুটা ঠাউর করতে সক্ষম হলো, সবাই দুই ভাইয়ের পানে তাকিয়ে আছে, হয়তো বোঝার চেষ্টা করছে। ভাইয়ের কথার পিঠে কিছু জবাব দেবে আরমান সাহেব, তার পূর্বেই রায়ান খেতে খেতে বাবার উদ্দেশ্যে শুধালো, তোমরা কোন বিষয় নিয়ে কথা বলছো আব্বু? আর কারা আসবে?
আরহান সাহেব ছেলের পানে তাকিয়ে জবাবে বলল, তোমার বোনের জন্য একটা সম্বন্ধ এসেছে, তারাই আসতে চাইছে। বাক্যটি নিশাতের কর্ণগোচর হতেই স্থির হয়ে গেল নিজের জায়গায়। এটা তো হওয়ারই ছিল, কিন্তু ওই মেয়েটাকে এখন সামলাবে কি করে? কাকে বলবে সে? জানি না মেয়েটা এসব শোনার পর ঠিক কেমন রিয়াকশন দেবে। অর্থের কথা ভেবেই নিশাতের অন্তঃকরণ কেঁপে উঠল। সাথী বেগম ব্যতীত বাকিরা একটু অবাক হলো বটে। রায়ান খাওয়া থামিয়ে গভীর কণ্ঠে জিজ্ঞাসা করল, ও তো এখনো ছোট আব্বু, আর পড়াশোনাও শেষ হয়নি, তাহলে এখনই বিয়ে দিতে চাইছো কেন? আরহান সাহেব জবাব দেওয়ার পূর্বে আরমান সাহেব বলে উঠল, তোমার বোন এতটাও ছোট নয়। নিশাদের হিসেবে দেখতে গেলে বিয়ের বয়স হয়েছে তার। তাছাড়া তারা বলেছে আজ থেকে পড়াবে। তোমরা চাইলে শুধু কাবিনে করিয়ে রাখতে পারো, এতে সমস্যার তো কিছু দেখছি না আমি। নিশাতের সাথে তুলনা করায় একটু বিরক্ত হলো রায়ান। সে জানে মেয়েটা এখনও ছোট, কিন্তু তাদের বিয়েটা কেন হয়েছিল তাও তো সবার জানা। এখানে তার বোনের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। তবে মুখে তর্কে জড়ালো না রায়ান, শুধু বিরক্ত স্বরে বলে উঠল, যা ভালো মনে করো চাচু, তবে অর্থের মতামত নিয়ে করো। আমার বোন না চাইলে কিন্তু জোর করবে না একদম। আরমান সাহেব জবাব দিল না। আরহান সাহেব পুনরায় বলল, রায়ান, তোমার ফুফিকে কল করে আসতে বলো তো, পিয়ার্সকেও আসতে বলবে। বিয়ে হোক বা না হোক, যেহেতু দেখতে আসছে, তাই তোমার ফুফি যেন উপস্থিত থাকে। রায়ান নীরব সম্মতি জানালো। কেউ আর কোনো কথা বলল না। আসলে তারা বলার মতো কিছু খুঁজেই পেল না। নিশাত এত লোকের ভিড় থেকে যেতেও পারল না ননদিনীর কাছে। যদিও মেয়েটা এখনও কিছু জানে না, কিন্তু জানার পর কি হবে কে জানে। বিকেল হতেই আনিকা বেগম এসে উপস্থিত হলো নেওয়াজ মঞ্জিলে। তিনি একাই এসেছেন। বোনকে একা দেখতে পেয়েই আরহান সাহেব শুধালো, তুই একা কেন? পিয়ার্স কই? আনিকা বেগম কিঞ্চিত হাসি উপহার দিয়ে বলে উঠল, ও একটু ব্যস্ত আছে, বলল পরে সময় পেলে আসবে। আরহান সাহেব মেনে নিলেন, কিন্তু বোনের বলা মিথ্যেটা ধরতে ব্যর্থ হলেন। পিয়ার্সের কোনো কাজই নেই, বাড়িতে একাই পড়ে আছে। এখানে আসতে চায়নি সে, মেয়েটার সামনেই পড়বে বলে। আর তিনিও ছেলেকে জোর করেননি। দূর থেকে যদি মনকে একটু শান্ত রাখতে পারে, তাহলে থাক না তার ছেলেটা একটু একাকী দূরে। ভাইয়ের বউদের সামনে পেয়ে সবার সাথে কুশল বিনিময় করলো আনিকা বেগম। তখনই কোথা থেকে নিশাত দৌড়ে এসে ওনাকে এক হাতে জড়িয়ে নিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছেন ফুপি? কতদিন পর আসলেন। নিশাতকে দেখতে পেয়ে আনিকা বেগমের হাসিতে ভাটা পড়ল। পরক্ষণেই তা আবার প্রসারিত করলো। মেয়েটার পানে পূর্ণ দৃষ্টি দিল। একদিন সে মজায় মজায় বলেছিল এই মেয়েটাকে নিজের পুত্রবধূ করে নিত সুযোগ থাকলে, অথচ পরে জানতে পারল তার ছেলে এই মেয়েতেই মজেছিল। কিন্তু ভাগ্যের পরিহাসে আজ মেয়েটা তার এই ভাইয়ের ঘরের ঘরণী। এটা তিনি মেনে নিতে পারলেও ওনার ছেলেটা তা মেনে নিতে পারছেন না। রোজ একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে তার ছেলেটা। তিনি মা হয়ে ছেলের কষ্টটা ভালোই উপলব্ধি করতে পারেন। কিছুদিন আগেও ছেলেটা হঠাৎ এসে তার কাছে ধরা সুরে অভিযোগ জানিয়ে বলেছিল, আম্মু জানো, তোমার বড় ছেলে ওই মেয়েটাকে মেরেছে। ওর কি একটু মায়া দয়া নেই? কি করে পারলো ওই বাচ্চা মেয়েটার গায়ে হাত তুলতে? যদি তোমার বড় ছেলেটা মেয়েটাকে আগলেই না রাখতে পারে, তাহলে আমাকে দিয়ে দিতে বলো না আম্মু, আমি যত্ন করে সাজিয়ে রাখবো। সেদিন তিনি ছেলেকে অনেক কষ্টে সামলেছিল। এমন অনেক অভিযোগ, অনেক গল্প রোজ মায়ের সাথে করে থাকে। কিন্তু এই সব কিছুর জন্য কাকে দায়ী করবেন তিনি? সবই তো নিয়তির লেখন। তবে উনি নিজেও বোধহয় একটু দায়ী। যদিও তিনি নিজের ছেলেকে নিয়ে ওই সময় বিদেশের মাটিতে পা না রাখতেন, তাহলে হয়তো আজ এই মেয়েটা তার ঘর জুড়ে থাকতো, আর নিজের ছেলেটাও হাসি খুশি থাকতো। ভেবে দীর্ঘশ্বাস ফেলে নিজেও নিশাতকে জড়িয়ে নিয়ে বলল, আমি তো আমার বড় ছেলের বউকে দেখে ভীষণ ভালো আছি, কিন্তু আমার বৌমা কেমন আছে? কথা শুনে নিশাত খিলখিল করে হেসে উঠল। আনিকা বেগমকে ছেড়ে দিয়ে উৎফুল্লতার সহিত জবাব দিল, আপনার বৌমাও খুব ভালো আছে ফুপি শাশুড়ি। দুজনের কথোপকথন শুনে সেখানে উপস্থিত আরহান সাহেব আর রিমি বেগম আলতো হাসল। পুনরায় নিশাত শাশুড়ির সাথে মিলে কাজ করতে শুরু করলো। একটু পরেই মেহমান আসবে বাড়িতে, অনেক কিছু জোগাড় করতে হবে তো। আনিকা বেগমও না জড়িয়ে ছেলের বউ আর ভাইয়ের বউদের সাথে কাজে হাত পাঠালো। বিকেল আরেকটু গড়াতেই বাড়িতে
মেহমান চলে এলো। একজন মধ্যবয়সী মহিলা আর একজন মধ্যবয়স্ক পুরুষ, সাথে একটা যুবক ছেলে। এই তিনজনই এসেছে। মেহমান আসতেই সবাই এসে কুশল বিনিময় করলো। রিমি বেগম শুরুতেই তাদের জন্য শরবত করে পাঠালেন। মেহমানদের দেখতে পেয়ে সবার চোখের আড়ালে ছুটে গেল উপরের দিকে নিশাত। অর্থী দুই একবার নিচে এসেছিল রুম ছেড়ে, কিন্তু অর্থীর মা বাবা তাকে এখনও পর্যন্ত কিছু জানাননি। বাকি সবাই কাজের ব্যস্ততায় বলতে পারেনি। হয়তো ভেবেছে সাথী বেগম বা আরমান সাহেব মেয়েকে ঠিক জানিয়েছে, কিন্তু নিশাত জানে মেয়েটা এখনও এই বিষয়ে অবগত নয়। জানলে এতক্ষণে মেয়েটা চোখের বাঁধ ভেঙে যেত। সে চাইলে বলতে পারত, কিন্তু বলেনি। যদি চাচি শাশুড়ি রেগে যান, তারাই বরং বুঝিয়ে বলবে। সে না হয় শুধু মেয়েটার পাশে থেকে ভরসা দেবে। আচ্ছা, মেয়েটা যখন এসব জানবে তখন কি করবে? শুধু চোখের জল ফেলবে? মা বাবার কথা মেনে নিয়ে বিয়ে করে ফেলবে? নাকি সবাইকে জোর গলায় বলে দেবে যে সে কাউকে ভালোবাসে আর তার সাথেই থাকতে চায়? মেয়েটার এইসব বলার মতো সাহস হবে তো? নাকি সেও পিছু হটবে? একটা ভালোবাসার এখানেই শেষ হয়ে যাবে, যাদের ভালোবাসার শেষ পরিণতি হবে শুধুমাত্র কয়েক ফোঁটা অশ্রু? ভাবতে ভাবতে ননদের রুমে প্রবেশ করলো নিশাত। বিছানার পানে তাকাতেই দেখতে পেল ফোন টিপতেছে আর মিটি হাসছে। মেয়েটা বুঝি এখন একটু ভালো আছে, কিন্তু কতক্ষণ ভালো থাকবে কে জানে। সে এগিয়ে গিয়ে ননদের পাশে বসল। চিন্তিত বদনে তাকালো, গলা খাকারে দিয়ে ডেকে উঠল, আপু কি করছো? ভাবির ডাক শুনে অর্থী ফোন থেকে চোখ সরিয়ে ভাবির পানে তাকিয়ে হেসে বলল, ফোন দেখছিলাম ভাবি। তুমি আজ সারাদিন নিচে কি করছো বলো তো? রুমে পাওয়াই যাচ্ছে না তোমাকে। অর্থের প্রশ্ন পেয়ে নিশাত ব্যর্থ হাসার চেষ্টা করে বলল, মেহমান এসছে তো বাড়িতে, তাই আম্মুর সাথে কাজে একটু হেল্প করছিলাম। অর্থে আশ্চর্য হলো। বাড়িতে আত্মীয় এসেছে আর সেই জানে না? অবাক স্বরেই বলল, ফুপি ছাড়া আর কেউ এসেছে বুঝি? কে এসেছে? আমাকে তো কেউ বলেনি, দাঁড়াও দেখে আসছি। বলেই ফোন রেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। দরজার দিকে এগিয়ে গেল। নিশাত বাধা দিয়ে কিছু বলবে, তার আগেই নিজের মাকে সামনে দেখে থেমে গেল অর্থী। ভালো করে তাকিয়ে দেখলো তার মায়ের হাতে শাড়ি ধরা, সাথে পেটিকোট, ব্লাউজ সবই আছে বোধহয়। অর্থের চোখ ছোট হয়ে এলো। সাথী বেগম মেয়েকে পাশ কাটিয়ে ভেতরের দিকে আগাতে আগাতে অর্থীকে আরও একটু আশ্চর্য করে দিতে বলল, নিচে যাওয়ার আগে এই শাড়িটা পরে নাও। শেষ করে নিশাতের পানে তাকিয়ে নির্দেশ দিল, নিজের ননদকে একটু সাজিয়ে গুজিয়ে দাও। অর্থী কিছু পল নিশ্চুপ দাঁড়িয়ে কারণ খোঁজার চেষ্টা করলো। ব্যর্থ হয়ে মাকে জিজ্ঞাসা করলো, হঠাৎ এই অবেলায় শাড়ি পরবো কেন? আর সাজতেই বা বলছো কেন? নিশাত চিন্তিত হলো। কি যে ঘটতে চলেছে আল্লাহ মালুম। মেয়ের প্রশ্ন শুনে সাথী বেগম রাগলো নাকি বিরক্ত হলো বোঝা গেল না, তবে ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠল, কেন? সেদিন তো বেশ শাড়ি পরে সেজে গুজে বাড়ি থেকে বেরিয়েছিলে, তাহলে এখন পরতে সমস্যা কোথায়? মায়ের স্বর শুনে আর তেরা জবাব পেয়ে অর্থী বিরক্ত হয়ে জবাব দিল, আজব, সেদিন তো আমি ঘুরতে গিয়েছিলাম তাই শাড়ি পরেছিলাম, কিন্তু আজ কেন পরবো? কারণ তো বলবে। অর্থের বিরক্তিকে বিষাদে রূপান্তরিত করে তুলতে আরও শক্ত মনোবলে উজ্জীবিত মেয়েটাকে এক মুহূর্তে ভেঙে গুড়িয়ে দিতে তার মা ভারী স্বরে উচ্চারণ করে বসল এক নির্মম বাক্য, যা মেয়েটাকে সত্যি এক লহমায় শেষ করে দিতে সক্ষম হলো বোধ হয়। তোমার আব্বু তোমাকে বিয়ে দিতে চায়, ছেলেপক্ষ দেখতে এসেছে তোমাকে। দ্রুত তৈরি হয়ে নিচে আসো। সেজেগুজে পাত্রপক্ষের সামনে বসে আছে অর্থী, মাথা নিচু, চোখ দুটোতে পানি টলমল করছে। সামনে বসা পাত্রকে একবারও ফিরেও দেখেনি। সেই মুহূর্তে মায়ের মুখ থেকে অমন একটা কথা শুনে কতক্ষণ বাকরুদ্ধ হয়েছিল সে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। হঠাৎ তাকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার কারণ খুঁজে পায়নি। তাকে না জানানোর জন্য মায়ের সাথে তর্কে জড়িয়েছিল। কেঁদে কেঁদে অনুনয় করে বলেছিল সে বিয়ে করতে চায় না। তার কান্না দেখে নিশাতও কেঁদে উঠেছিল, কিন্তু অর্থের মায়ের মন গলেনি। অর্থী জেদ ধরে বসেছিল, না তো সে শাড়ি পরবে আর না তো কারো সামনে আসবে। তখন তার বড় আম্মু আর ফুপি এসেছিল। মেয়েকে কাঁদতে দেখে বুকে জড়িয়ে নিয়ে শুধিয়েছিল, এভাবে কেন কাঁদছিস সোনা? কারো সামনে গেলেই কি বিয়ে হয়ে যায় নাকি?
তাদের অপমান তো করতে পারি না, তাই না? তোর পছন্দ না হলে এই বিয়ে হবে না। বড় আম্মুর কথা শোন মা আমার। অর্থি ওই মুহূর্তে নিজের ভালোবাসার কথাটা বলতে পারেনি, কিন্তু বড় আম্মুর কথার উপরে ভরসা করে শাড়ি জড়িয়েছিল শরীরে। রিমি বেগমই মেয়েকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে নিচে। মেয়েকে না জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য সাথী বেগমকে বকেওছে। তবে তাতে সাথী বেগম আদৌ পাত্তা দিয়েছে কিনা কে জানে। তখনের কথাগুলো স্মরণে আসতেই অর্থের চোখ দুটো পুনরায় ভরে উঠল। অনেক কষ্টে তা রোধ করলো। ছেলের মা বাবা টুকটাক কথা বলল অর্থের সাথে। অর্থের নম্র স্বরেই তার জবাব দিয়েছে। পাত্রের মা চেয়েছিল ছেলে মেয়ে দুটো আলাদা কথা বলুক, কিন্তু আরমানবাবু তা কৌশলে এড়িয়ে গিয়েছে। মেয়ে যদি ছেলেকে একা পেয়ে কিছু বলে দেয়, এই ভয় হয়েছিল ওনার। অর্থের এখানে আর এক মুহূর্তও বসে থাকতে ইচ্ছে হলো না। যাকে বিয়েই করবে না তার সামনে এতক্ষণ বসে থাকার কি আছে? কিন্তু সামনে বড় আব্বু আর বাবা বসে থাকায় কিচ্ছুও বলতে পারছে না। এর মাঝেই পাত্রের মা পুনরায় জিজ্ঞাসা করল, বিয়ের পরে তোমার কি করার ইচ্ছে আছে মা? এতক্ষণ নম্র স্বরে জবাব দেওয়া অর্থী এবার থমথমে কণ্ঠে আওড়ালো, স্বামীর কাছাকাছি ঘেঁষে থাকার ইচ্ছে আছে। এমন উত্তর শুনে সবাই থমথমে খেয়ে গেল। নিশাদ কষ্টের মাঝেও এক টুকরো হেসে উঠল। স্বয়ং পাত্রও কিঞ্চিত হাসল। অর্থে না দেখলেও নিশাদ দেখেছে ছেলেটাকে। দেখতে শুনতে অনেক ভালো। রায়ানের বয়সী হবে হয়তো। ছেলেটাও ডাক্তার, কিন্তু বিদেশে সেটেলড। বড় বংশের ছেলে। এমন ছেলেকে কি ছেড়ে অর্থের পরিবার কখনো নির্ভারের মতন সাধারণ ছেলেকে মেনে নেবে? কিন্তু ওই মেয়েটা যে তার ভাইয়ের মাঝে কী পেয়েছে, এটাই বুঝে পায় না নিশাদ। নিশাদের ভাবনার মাঝে পাত্রের মা আরমান সাহেবের পানে তাকিয়ে আওড়ালো, ভাই সাহেব, মেয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে। আপনারা চাইলে আমরা মেয়েকে আংটি পরিয়ে যেতে পারি। আপনাদের কি মতামত? আংটি পরানোর কথা শুনে অর্থের ভেতরটা কেঁপে উঠল। আরমান সাহেব উত্তর দেওয়ার পূর্বে আরহান সাহেব বলে উঠল, আমাদের একটাই মেয়ে, এত তাড়াহুড়ো করতে চাই না। আর আমাদেরও তো দেখাশোনার মতো একটা বিষয় আছে। আগে ছেলে মেয়ের মতামত নেই, তারপর না হয় আংটি বদল হবে। পাত্রের মা কিছু ভেবে বলল, ঠিক আছে, কিন্তু আমার ছেলেটার ছুটি বেশি দিনের নয়, তাই যা করার দ্রুত করলে ভালো হয়। আপনারা রাজি থাকলে আমি চাই আপনাদের মেয়ে আমার ছেলের সাথে এই 1 সপ্তাহ সময় কাটিয়ে দেখুক। যদি ওদের একে অপরকে ভালো লাগে তাহলে না হয় পরের সপ্তাহে আংটি বদল হবে, আর তারপর বিয়ে। এমন সিদ্ধান্ত হয়তো অর্থী ব্যতীত সবারই ভালো লাগলো। আরহান সাহেবের তবুও সব দ্রুত মনে হলো। তবে তিনি চুপই থাকলেন। আরমান সাহেব মুচকি হেসে বলল, ঠিক বলেছেন আপনি। আমার মনে হয় এতে কারো কোনো সমস্যা নেই। আমার মেয়ে কদিন আপনার ছেলের সাথে সময় কাটিয়ে দেখুক। আই থিঙ্ক একে অপরকে ঠিক পছন্দ করবে। পাত্রের মা ছেলেকে জিজ্ঞাসা করতেই সে এতে মত দিল। কিন্তু অর্থী, সে চোখ উঁচিয়ে একবার বড় আম্মুর পানে তাকালো, যিনি অসহায় চাহনি নিক্ষেপ করে আছে মেয়ের পানে। স্বামী আর দেবরের মুখের উপরে কী বলবেন বুঝলেন না রিমি বেগম। আর মেয়ের অমতের কারণের বিষয়েও তিনি কিছুই জানেন না। অর্থী আর সইতে পারল না। সবার পানে একবার তাকিয়ে হঠাৎ উঠে দাঁড়ালো। অকস্মাৎ শক্ত কণ্ঠে বলে উঠল, আমি এই বিয়ে করব না, তাই আমি কারোর সাথে সময়ও কাটাতে পারবো না। অকস্মাৎ এমন কথায় সবাই আশ্চর্য হলো। আরমানবাবু মেয়ের কথায় রুষ্ট হলেন। তিনিও শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, না করার কারণ? বাইরের মানুষের সামনে নিজের ভালোবাসার কথা বলে বাবা চাচার সম্মান নষ্ট করতে চাইল না। তার মায়ের মুখে শুনেছিল এই ছেলে ডাক্তার, তাই কারণ হিসাবে বলল, আমি ডাক্তার ছেলেকে বিয়ে করতে চাই না। মেয়ে কিছু ঘটাবে বুঝতে পেরে মেহমানদের উদ্দেশ্যে নম্র স্বরে বলে উঠল, আরমান সাহেব, আমি খুব দুঃখিত মিস্টার অ্যান্ড মিসেস এহসান। আমার মেয়ে একটু রেগে আছে, তার হয় আমি সরি বলছি। এই বিষয়ে আমরা পরে কথা বলি প্লিজ। তাদের যে চলে যেতে বলেছে তা বুঝতে পেরে পাত্রপক্ষ উঠে পড়ল। তারা একটু অপমানিত বোধ করলেন মেয়েকে না করতে দেখে। খাওয়া দাওয়া আগেই শেষ করেছে, তাই খাওয়ার কথাও কেউ বলল না। মেহমান যেতেই আরমান সাহেব রেগে বলল, ঠিক আছে, তোমার কোনো প্রশ্নের ছেলে চাই বলো, তেমন ছেলেই এনে দিব, কিন্তু বিয়ে তোমাকে করতেই হবে। বিয়ের জন্য এত কেন চাপ দিচ্ছে তা কেউই বুঝল না, নিশাত আর সাথী বেগম ছাড়া।
অর্থে আর কিছু আড়াল করতেও চাইল না, নয়তো রোজ রোজ এক একটা ছেলে এনে তাকে বলবে সেজেগুজে সবার সামনে যেতে, যা সে মোটেও চায় না। তাই মাথা নত করে ছোট করে বলে উঠল, আমি কাউকে ভালোবাসি আব্বু, আর তাকেই বিয়ে করতে চাই। মেয়ের এমন জবাবে আরমান সাহেব আরও রুষ্ট হলেন। তিনি তো এই বিষয়ে অবগত, কিন্তু ওই ছেলেকে সে কিছুতেই মানবে না। রেগে সবাইকে অবাক করে দিয়ে মেয়ের কথা শেষ হতেই তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। জীবনে প্রথমবার বাবার হাতের থাপ্পড় খেয়ে অর্থে কষ্টে ব্যথায় মাথা তুলতে ভুলে গেল। সবাই এই কাজে এত বেশি আশ্চর্য হলো যে সবাই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আনিকা বেগম দৌড়ে এসে মেয়েকে বুকে আগলে নিল। আরহান সাহেব ছোট ভাইকে ধমকে উঠল, আরমান, সাহস কী করে হলো আমার মেয়ের গায়ে হাত তোলার? ভালোই তো বেসেছ, ভুল তো কিছু করেনি। ভাইয়ের ধমকে দমল না আরমান বাবু, ক্রোধ নিয়েই বলল, ভালোবাসা ভুল নয়, কিন্তু যাকে তাকে ভালোবাসাও ঠিক নয়। ও যাকে ভালোবাসে তাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এবার সবার সাথে সাথে অর্থেও আশ্চর্য হয়ে তাকালো বাবার দিকে। তার মানে বাবা কি জানে নির্ভারের কথা? এই জন্যই কি এত ব্যস্ততা তাকে বিয়ে দেওয়ার? কিন্তু নির্ভারকে যা তা কথা বলাটা হয়তো অর্থের পছন্দ হলো না, তাই জোর দেখিয়ে বলে উঠল, আমি জানি না তার বিষয় তুমি কিছু জানো কি না, কিন্তু তাকে যা তা বলা বন্ধ করো আব্বু। সে যেমনই হোক আমি তাকেই ভালোবাসি আর তাকেই বিয়ে করব। আরমান সাহেব ক্রোধে ফুঁসে উঠল। মেয়েকে রেগে কিছু বলবে, তার পূর্বেই আরহান সাহেব ছোট ভাইকে চোখ রাঙিয়ে বলল, খবরদার, আমার মেয়েকে যদি আর কিছু বলেছিস তো আমি ওর সাথে কথা বলছি। আরমান সাহেব বড় ভাইয়ের মুখের উপরে আর কিছু বললেন না, কিন্তু নিজের ক্রোধকেও সামলাতে ব্যর্থ হচ্ছে। তাই রাগকে প্রশমিত করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেল। শুধু যেতে যেতে মেয়েকে শাসিয়ে গেল, ওই ছেলেকে ভুলে যাও, তোই ভালো হবে তোমার জন্য। আমি ওই ছেলেকে মানব না। অর্থে আর এক মুহূর্তও দাঁড়ালো না নিচে। বাবার কথা শুনে, বাবার শেষ কথা শুনে কাঁদতে কাঁদতে ভপির বুক থেকে সরে উপরের দিকে দৌড় লাগালো। মেয়েকে ছুটতে দেখে পিছে পিছে আনিকা বেগম, রিমি বেগম আর সাথী বেগমও ছুটলেন। রিমি বেগম যাওয়ার আগে স্বামীকে বলে গেল, মেয়েটার সাথে এ বিষয়ে এখনই তোমার কিছু বলার প্রয়োজন নেই, তুমি থাকো, আমি দেখছি। মেনে নিলেন আরহান সাহেব। কি থেকে কি হয়েছে তিনি বুঝলেন না, কিন্তু মেয়ে যে কাউকে ভালোবেসে ফেলেছে তা জানতে পেরে তার ভাইয়ের এত ব্যস্ততা তা তিনি ভালোই বুঝলেন। তিনি রুমের দিকে চলে গেলেন। থেকে গেল শুধু নিশাত। এখানে অর্থের দুই ভাইয়ের কেউই উপস্থিত নেই। থাকলে হয়তো মেয়েটাকে মারার সাহস পেত না তার বাবা, নাকি তারাও অর্থের বিরুদ্ধে যেত। নিশাত রায়ানকে খুঁজল, বোনকে দেখতে এসেছে, আর এই ছেলে কোথায় আছে? সবাই অর্থের রুমের দিকে গেলেও সে নিজের স্বামীর দিকে ছুটল। সে আজ এত আশ্চর্য হয়েছে তা বলে বোঝানোর মতো নয়। সে ভেবেছিল অর্থী মেয়েটা ভয় পেয়ে যাবে, সবার সামনে নিজের ভালোবাসার কথা মুখ ফুটে বের করতে সক্ষম হবে না। কিন্তু ভালোবাসা যেন এই মেয়েকে দিয়ে সব করিয়ে ছেড়েছে। যে মেয়েটা তার ভাইকে ভালোবাসে এত কষ্ট পাচ্ছে, তাকে একটু সাহায্য তো করাই যায়। আদৌ কতটা পারবে কে জানে। দরজা ভেড়ানো পেয়ে ঢুকে পড়ল নিশাত। ঢুকতেই নজরে পড়ল তার স্বামী বিছানায় শুয়ে আছে। জ্বর এসেছে নাকি আবার? সে উদ্গ্রীব হয়ে স্বামীর ধারে এগিয়ে গিয়ে উৎকণ্ঠিত হয়ে শুধালো, এই আপনি শুয়ে আছেন কেন? জ্বর কি বেড়েছে? আর নিচে যাননি কেন? বউয়ের কণ্ঠ পেয়ে রায়ান চোখ মেলে উঠে বসল। বউকে এত চিন্তিত দেখে বলল, ঠিক আছি আমি। এত প্রশ্ন একসাথে করছো কেন? আমি নিচে গিয়েছিলাম তো, সবার সাথে কথা বলে এসেছি। দুপুরে ওষুধ খাওয়া হয়নি, তাই জ্বরটা আবার একটু বেড়েছিল, তাই এসে শুয়েছিলাম। জ্বর এসেছে শুনে নিশাতের খারাপ লাগলো খুব। সে যে উদ্দেশ্যে এসেছে তা তো স্বামীকে জানাতেই হবে। তাই শুষ্ক ঢোক গিলে নরম কণ্ঠে বলে উঠল, আপনার চাচা আপনার বোনকে মেরেছে আজ। রায়ানের আশ্চর্য স্বর ভেসে এলো। মানে? নিশাত সব খুলে বলল। পুনরায় একটা শুষ্ক ঢোক গিলে বলল, আপনার বোন মানে অর্থী আপু একটা ছেলেকে ভালোবাসে। বোনকে চাচা মেরেছে শুনে রেগে গেল রায়ান। তার উপর এই সামান্য কারণে? সে তো সকালেই বলেছিল বোন রাজি না থাকলে কোনো বিয়ে হবে না। বউয়ের কথা শুনে বুঝলো বউ অনেক কিছুই জানে, জানার কথাও। এতদিন একসাথে যে আছে, আর দুজনের ভাবও তো অনেক। রায়ান গম্ভীর স্বরে শুধালো, ছেলেটাকে জানো?
রায়ানের অমন স্বর সাথে লালিত হয়ে ওঠা চোখ দুটো দেখে ভয় পেল নিশাত। ভরসা করে এই লোকটার কাছে তো এসেছে, কিন্তু ছেলের নাম জানার পর অমত করবে না তো, বা তাকে ভুল বুঝবে না তো? যা হয় হবে ভেবে মাথা নত করে বলল, আমার ভাইয়াকে ভালোবাসে অর্থী আপু। রায়ান একটু ভাবার চেষ্টা করে জিজ্ঞালো, তোমার ভাই মানে নির্ভার, যাকে গ্রামে গিয়ে দেখেছিলাম? নিশাত মাথা উঁচিয়ে স্বামীর ভাবগতি বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছুই বুঝতে সক্ষম হলো না। তবুও মাথা নেড়ে সায় জানালো। পুনরায় রায়ানের গমগমে স্বর ভেসে এলো, গ্রামে দেখার পর থেকে ভালোবেসেছে নাকি আরো আগে থেকে ভালোবাসে? অনেক আগে থেকেই। বউয়ের স্বর শুনে বোধহয় বুঝলো মেয়েটা ভয় পাচ্ছে, চেয়েও স্বরটা শান্ত করতে পারল না। সেই একই স্বরে নির্দেশ দিল, অর্থের কাছে যাও তুমি। লোকটা কি তার উপরে রেগে গেল নাকি বোনের উপরে? কিছুই বুঝল না নিশাত, তাই শুধালো, আপনি কি রেগে আছেন? রায়ান বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমের দিকে যেতে যেতে আওড়ালো, না, তুমি যাও ওর কাছে, আমি ফ্রেশ হয়ে আসছি। স্বামীর মুখে আগের তুলনায় একটু শান্ত স্বর শুনে নিশাত চুপচাপ ননদের রুমের দিকে এগিয়ে গেল। বিছানার উপরে বসে মেয়েটা কেঁদে চলেছে অবিরাম ধারায়। সবাই সান্ত্বনা দিতে ব্যস্ত, কিন্তু তা মেয়েটার কানেই ঢুকছে না বোধ হয়। এসেই আগে শাড়িটা খুলে ছুঁড়ে ফেলেছে, আগের পরিধানকৃত পোশাকটাই পুনরায় শরীরে জড়িয়ে নিয়েছে। মেয়ের কান্না দেখে উপস্থিত তিনজনেরও চোখে জল চলে এলো। মেয়েকে মেরেছে বিধায় সাথী বেগমেরও খারাপ লাগছে। সে হয়তো মুখে তিতকুটে কথা বলে, কিন্তু গায়ে হাত তোলা ওনার পছন্দ নয়। কিন্তু এইসব স্বামীকে কি করে বোঝাবে? মেয়েকে ভালো করে বুঝিয়ে বললেই তো হতো। এত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে? তিনি মেয়েকে সান্ত্বনা স্বরূপ বলে উঠল, এমন করে কাঁদিস না মা, নিজের বাবার কথা মেনে নিলে তো তিনি তোকে এভাবে মারতেন না। মায়ের কথা বোধহয় সহ্য হলো না অর্থের। কান্নারত স্বরে উচ্চ আওয়াজে বলল, আমি আরও মার খেতে রাজি, কিন্তু বাবার ইচ্ছে পূরণ করতে রাজি নই। যাকে ভালোবাসি তাকে ছাড়া কাউকে বিয়ে করব না, আমাকে মেরে ফেললেও না। মেয়ের এত জেদপূর্ণ কথাও বোধহয় সাথী বেগমের সহ্য হলো না। একটা সাধারণ ছেলের জন্য তার মেয়ে মরতে পর্যন্ত রাজি, এটা মা হয়ে তিনি কি করে মেনে নেবেন? মেয়েকে এত করে বোঝাচ্ছে, অথচ এই মেয়ে মানছেই না কোনো কথা। তিনিও রেগে বললেন, কাকে ভালোবাসিস তুই? কি আছে তার বল, যার জন্য তাকে ছাড়া মরতে চাইছিস তুই? তার কিছুই নেই, শুনছো তোমরা? তার কিছুই নেই, তবুও আমি তাকে ভালোবাসি আর বাসবো। মেয়ের খেকিয়ে বলা কথা শুনে সাথী বেগমের রাগ হলেও শান্ত স্বরে বোঝানোর চেষ্টা করলো, তোর কি মনে হয় আমরা তোর খারাপ চাই? সে ছেলে কি আমাদের পছন্দ করা ছেলে থেকে বেশি ভালো রাখবে তোকে? ওই ছেলে তোকে কিছুই দিতে পারবে না, কেন বুঝতে পারছিস না? মায়ের কথায় অর্থে কান্নারত চোখেও তাচ্ছিল্য করে হাসলো। ধরা স্বরে বলে উঠল, তুমি কি চাও তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করি, তারপর সে আমাকে বুঝতে পারবে না, আমি তাকে মেনে নিতে পারবো না, সন্দেহ করব, তারপর প্রতিদিন দুজনের মাঝে ঝগড়া হবে, অশান্তি হবে, ঠিক তোমার আর আব্বুর মতন। কি ভেবেছো তোমরা? কি ভেবেছো আমরা কিছু জানি না তোমার আর আব্বুর বিষয়ে? আমি তোমার মতো সবার সামনে ভালো থাকার অভিনয় করতে পারবো না আম্মু। মেয়ের কথা শুনে সাথী বেগম স্তব্ধ হয়ে গেলেন, সাথে বাকিরাও অবাক হলো, যদিও তারা অনেক কিছু জানেন। রিমি বেগম মেয়েকে চুপ করাতে বলল, মায়ের সাথে এভাবে কথা বলতে নেই আম্মু, তুই একটু কান্না বন্ধ কর। আমি তোর বড় আব্বুকে বলবো তোকে যেন বিয়ে না দেয়। বড় আম্মুর কথা শুনলেও কান্না থামল না অর্থের। মায়ের পানে তাকিয়ে পুনরায় বলল, ওই সাধারণ ছেলেটা তোমাদের মতো দামি দামি জিনিস আমাকে দিতে না পারলেও অন্তত আমার সাথে দূরত্ব ব্যবহার করবে না কখনো, ভালোবেসে আগলে রাখবে, এতটুকু ভরসা তার প্রতি আমার আছে। সাথী বেগম এবার নিজেকে সামলে মেয়ের উপরে খেকিয়ে উঠে বলল, আচ্ছা, খুব ভরসা ওই ছেলের প্রতি, তাই না? তাহলে এখনো এখানে পড়ে আছিস কেন? যা তার কাছে, দেখি সে তোকে কত ভালোবাসে। যখন টাকার অভাব পড়বে তখন এই মা বাবার কাছে ফিরে আসিস না। অর্থে এবার স্তব্ধ হয়ে তাকালো মায়ের পানে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়লেও গলার স্বর রুদ্ধ হয়ে গেল। রিমি বেগম ছোট যাকে ধমকে উঠল,
এবার কিন্তু বেশি বেশি করছিস তুই। ভালোভাবে কথা না বলতে পারলে বলিস না, চুপ থাক। বড় আম্মুর কথার মাঝেই অর্থি হঠাৎ উঠে দাঁড়ালো। গায়ের ওড়নাটা ভালো করে জড়িয়ে নিয়ে ফোনটা আর ড্রয়ার থেকে একটা চাবি রিং বের করে নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে অকস্মাৎ কান্নারত ভারী গলায় বলে উঠল, ঠিকই বলছো তুমি, চলেই যাব আমি। যদি ওই ছেলেটা আমাকে ফিরিয়েও দেয় তবু আর তোমাদের কাছে আসবো না। আর যদি মেনে নাও তবুও ভিক্ষে করে খেতে হলেও কখনো 2 পয়সার জন্য তোমাদের দ্বারা হব না। এটা তোমার মেয়ের প্রতিজ্ঞা রইল। কথার দ্বারা 3টি মানুষকে স্তব্ধ করে দিয়ে হঠাৎ করেই দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। নিশাত একটু পূর্বেই দরজার সামনে এসে দাঁড়িয়েছিল। অর্থের বলা শেষ কথাগুলো শুনেছে সে। হঠাৎ অর্থিকে এমন করে দৌড়ে বেরিয়ে যেতে পথ রোধ করতে চেয়ে চিল্লিয়ে উঠল, অর্থী আপু থামো, এই রাতে কই যাচ্ছ? থামো, আমার কথা শোনো আপু, যেও না কোথাও। পারল না মেয়েটাকে বাধা দিতে। নিশাতের চোখের বাঁধ ভাঙল, ননদের পিছনে দৌড় লাগালো। নিশাতের চিৎকার শুনে যেন রুমে অবস্থান করা 3 জনেরই সম্বিত ফিরল। আনেকা বেগম আর রিমি আর সাথী বেগমও ছুটল। নিশাত সর্বশক্তি প্রয়োগ করে দৌড়ে এসেও মেয়েটাকে ধরতে পারল না। অর্থী গ্যারেজ থেকে একটা কার বের করে তাতে চড়ে বসল। ড্রাইভিং তার অনেক দিন আগেই শেখা ছিল, শুধু বাবা চাচার নিষেধ থাকায় কখনো গাড়ি চালায়নি। অর্থী গাড়ি বের করতে করতেই নিশাত সেখানে পৌঁছে গেল। গাড়ির জানালায় ধাক্কা মেরে বলে উঠল, আপু এই রাতে কোথাও যেও না, একবার থামো আপু, মায়ের ওপর এমন রেগে যেতে নেই। ও আপু একটিবার থামো। কোনো কথাই আজ অর্থীকে থামাতে পারল না, যেন সে পণ করেছে আজ যে কোনো একটা পথকে আঁকড়ে ধরার। গাড়ি ছুটে গেল তীব্র বেগে। গাড়ি ছুটে যাওয়ায় নিশাত পড়তে পড়তে নিজেকে সামলালো। ততক্ষণে বাকি সবাই উপস্থিত হলো নিচে। আরহান সাহেবও বেরিয়ে এসেছে। সবাইকে এমন উদ্বিগ্ন দেখে আর পরবর্তীতে সব শুনে নিজেও চিন্তিত হয়ে পড়ল। নিশাত ততক্ষণে দৌড়ে উপরে এলো। রায়ান মাত্রই রুম থেকে বেরিয়েছে বোনের রুমে যাওয়ার জন্য। জ্বরটা কমার বদলে যেন বেড়েই চলেছে, মাথা ব্যথা হচ্ছে। কিন্তু বোন কান্নাকাটি করছে, সেখানে তো যেতেই হবে। কিন্তু সামনে তাকাতেই নিশাতকে ছুটে আসতে দেখে থেমে গেল। নিশাত এসেই 2 হাতে স্বামীর জামা আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ও ডাক্তারবাবু, অর্থী আপু, অর্থী আপু। কান্নার দমকে আর কিছু বের করতে সক্ষম হলো না। বউকে এমন করে কাঁদতে দেখে রায়ান বিচলিত হলো। এই তো তার রুম থেকে বের হলো মেয়েটা, আর এর মাঝে কি এমন হলো যে এমন করে কাঁদছে? বউকে এক হাতে জড়িয়ে নিয়ে অস্থির কণ্ঠে শুধালো, এভাবে কাঁদছো কেন? বলো কি হয়েছে? অর্থী খারাপ কিছু ঘটিয়েছে? বলো, কান্না থামাও। ততক্ষণে রিমি বেগম ছুটে এলো উপরে। ছেলেকে সামনে দেখতে পেয়েই অশান্ত গলায় বলে উঠল, মেয়েটা এই রাতে বেরিয়ে গেছে বাড়ি ছেড়ে। কই গেছে তাও তো জানি না। দ্রুত যা আব্বু, নিজের বোনকে খুঁজে নিয়ে আয়, জলদি যা আব্বু। বোন বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে শুনে যেন রায়ান আরও অস্থির হলো, কিন্তু মুখে রেশ সামান্য ফুটে উঠল। বউকে সামনে দাঁড় করিয়ে বলল, কান্না থামাও নিশাত, আমি অর্থীকে এখনই ফিরিয়ে নিয়ে আসছি। তুমি কি জানো তোমার ভাইয়া কোথায় থাকে? থাকলে বলো দ্রুত। ওর ভাইয়ের সাথে ওর থেকে খোঁজার কি সম্পর্ক? পিছন থেকে আশ্চর্য কণ্ঠের প্রশ্ন শুনে তাকালো সবাই। সাথী বেগম দাঁড়িয়ে আছে, যার মুখে চোখে দুশ্চিন্তা, উৎকণ্ঠা স্পষ্ট। যতই হোক মা তো, রেগে না হয় মেয়েকে কিছু বলে ফেলেছে, কিন্তু মেয়ে যে সত্যিই বেরিয়ে যাবে তা কে জানতো? তার স্বামী আর ছেলে তো বাড়িতে এখন উপস্থিত নেই, তাই তো সাহায্যের জন্য বড় ছেলের কাছে ছুটে এসেছিল। কিন্তু রায়ানের মুখে অমন কথা শুনে একটু অবাকই হয়েছে, তাই এমন প্রশ্ন জুড়ে দিয়েছে। রায়ান সময় নষ্ট করতে চাইল না, তাই সহজভাবে বলে দিল, নিশাতের ফুফাতো ভাই নির্ভারকে অর্থী পছন্দ করে। আই থিঙ্ক ও ওখানেই গেছে। প্রথমে একটু চিনতে কষ্ট হলেও একটু ভাবার পর ঠিকই চিনতে সক্ষম হলো। ওই ছেলেকে ভালোবাসে শুনে চোখ বড় বড় হয়ে এলো। তিনি যতটুকু জেনেছেন বা বুঝেছেন, ওই ছেলে এখনও বেকার, তাছাড়া গরিব ঘরের। অমন ছেলে কি করে তার মেয়েকে ভালো রাখবেন? মেয়ের দুশ্চিন্তায় পা টলে উঠল সাথী বেগমের। দুশ্চিন্তা আর রাগের মিশেলে নিশাতকে দোষারোপ করে উঠল। নিশ্চয়ই তোমার সাথে গ্রামে গিয়ে আমার মেয়েটা এসবে জড়িয়েছিল। তুমি আটকাতে পারলে না আমার মেয়েটাকে। তুমি তো জানো তোমার ভাইয়ের কোনো যোগ্যতা নেই আমার মেয়ে পাশে দাঁড়ানো।
তুমি তোমার ওই বেকার ভাইকে ফুসলিয়েছিলে এসব করার জন্য, তাই না? অর্থের জন্য এমনিতেই চিন্তা হচ্ছিল, এখন আবার চাচি শাশুড়ির এমন দোষারোপ। আর সব থেকে বেশি খারাপ লাগলো তার ভাইকে ওইভাবে বলায়। বেকার আর গরিব বলে কি সামান্য ভালোবাসারও অধিকার নেই? নিশাদ সইতে না পেরে আরও ফুপিয়ে উঠল। বউকে পুনরায় কাঁদতে দেখে রায়ান রেগে গম্ভীর স্বরে চাচির উদ্দেশ্যে বলে উঠল, মানছি তুমি দুশ্চিন্তায় আছো অর্থের জন্য, কিন্তু এসবের জন্য নিষাদকে দোষারোপ করবে না চাচি। অর্থী আমাদের বিয়ের আগে থেকেই নির্ভারকে পছন্দ করে। সাথী বেগম চুপ করে গেল। রিমি বেগম এগিয়ে কান্নারত বৌমাকে বুকে জড়িয়ে ধরল। স্বামীর এইভাবে ভুল না বুঝে সাপোর্ট করা, সাথে শাশুড়ির ভরসা পেয়ে নিশাতের কান্নার মাত্রা কিঞ্চিত কমল। নিশাতের থেকে ঠিকানা নিয়ে রায়ান সামনের দিকে অগ্রসর হলো। তখনই নিশাত পিছন থেকে ডেকে উঠল, আমি আপনার সাথে আসবো ডাক্তারবাবু। রায়ান বাধা দিয়ে বলল, না, বাড়িতেই থাকো, আমি অর্থীকে নিয়ে দ্রুত ফিরে আসবো। বলে চলে গেল রায়ান। বাকি সবাই এক রাস চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়ে রইল বাড়িতে। কে জানে তাদের বাড়ির একমাত্র মেয়েটা এখন কোথায় আছে। নির্ভারের মেসের সামনে এসে গাড়ি থামালো অর্থী। গাড়ি থেকে নেমে একবার নির্ভারদের বিল্ডিংয়ের পানে তাকালো। ফোনটা হাতে নিয়ে নির্ভারের নাম্বারের কল লাগালো, কিন্তু ফোন রিসিভ হলো না। ছেলেটা তো কথা দিয়েছিল তার সাথে 2 মিনিটের জন্য কথা বলবে, তাহলে এখন ফোনটা রিসিভ করতে সমস্যা কোথায়? অর্থে জানে না কোন ভরসায় এখানে এসেছে সে। যে ছেলেটা তার সাথে সামান্য কথা বলে না তার কাছে ছুটে এসেছে, আদৌ ছেলেটা তাকে বুঝবে? কোনো আশাই নেই অর্থের মনে। তবুও ছেলেটার দাঁড়িয়ে এসেছে। অর্থে হার মানল না, একের পর এক কল করেই গেল, কিন্তু প্রতিবারই হতাশ হতে হলো। অর্থের অশ্রু যেন থামতেই চায় না। হাতের পিঠে চোখটা মুছে নিল, নইলে ফোনের স্ক্রিন স্পষ্ট দেখা যায় না। গেলেই বাকি, নিষ্ঠুর পুরুষটার তো কোনো মায়াই হচ্ছে না তার প্রতি। এখন কি করবে সে? বাড়িতে যে বড় মুখ করে বলে এলো আর ফিরবে না, তাহলে কি হার মেনে চলে যাবে? সবাইকে সুযোগ করে দেবে তাকে নিয়ে মজা ওড়ানোর? না, এমন সে কিছুতেই হতে দেবে না। এসেছে যখন ওই ছেলের থেকে কোনো একটা জবাব নিয়েই ফিরবে। সে গেটের দিকে এগিয়ে গেল, একটু উকিঝুঁকি মারল। তখনই পেছন থেকে একটা মধ্যবয়স্ক পুরুষের স্বর ভেসে এলো। অর্থী কথা শুনে পিছু ফিরে তাকালো। সেদিনে সেই দারোয়ান চাচা। অর্থী ফোন অন করে দেখলো রাত 10টা ছুঁই ছুঁই। এখন এত রাত হয়ে গেছে বুঝি? ভালোই বুঝলো সে যতই বলুক এত রাতে একটা মেয়েকে ছেলেদের মেসে ঢুকতে দেবে না। অর্থী হঠাৎ করে হাঁটু ভেঙে বসে পড়ল নিচে। 2 হাতে দারোয়ানের পা জড়িয়ে ধরে কান্নারত স্বরে অনুনয় করে বলে উঠল, আমাকে একটিবার ভেতরে যেতে দিন চাচা, শুধু একবার। আমি কথা দিচ্ছি মাত্র 5 মিনিট থাকবো, আর কখনো আসবো না এখানে। আজ যেতে না দিলে আমার যে মরা ছাড়া উপায় থাকবে না চাচা, একটু দয়া করুন আমাকে। মেয়ের বয়সী একটা মেয়ের এমন কাণ্ডে আর কান্নারত স্বরে অনুনয় শুনে দারোয়ান চাচার মন ভিজল বোধ হয়। নিচু হয়ে অর্থীকে টেনে তুলে বলল। অর্থী মাথা নাড়িয়ে সম্মতি জানালো। দারোয়ান গেট খুলে দিতেই ব্যস্ত হয়ে মেসের ভিতরে ঢুকে পড়ল। পায়ের গতি বাড়িয়ে 3টে তলার সিঁড়ি ভেঙে 4র্থ তলায় পৌঁছালো। নির্ভারের সেই রুমের সামনে এসে হাঁপিয়ে উঠল। জোরে 2টো শ্বাস ফেলে দরজায় নক করল। দরজা খুলতেই এক অন্য পুরুষের মুখ দেখে চিন্তিত হলো। লোকটা কি বাসায় নেই? উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, নির্ভার আছে? এত রাতে একটা মেয়েকে দেখে অবাকই হলো ছেলেটা। নির্ভারের নাম শুনতেই ছেলেটা অবাকতার মাঝে দরজা থেকে হালকা সরে আঙুল দিয়ে ইশারা করল। অর্থে সেই বরাবরের তাকাতেই সামনে এক চিন্তিত হয়ে দাঁড়িয়ে থাকা ছেলেকে দেখে দৌড়ে গিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ল। ছেলেটা বোধহয় কিছু বুঝলো, তাই তাদের একা ছেড়ে দিয়ে দরজাটা ভেরিয়ে রেখে চলে গেল। নির্ভার বসে বই পড়ছিল, পাশেই ফোনটা সাইলেন্ট করে ফেলে রেখেছিল। ভেবেছিল পড়া শেষ করে মেয়েটাকে কল করবে, কিন্তু হঠাৎ অর্থের স্বর কাছ থেকে পেয়ে বুকটা কেঁপে উঠল। তখনই আতঙ্ক নিয়ে উঠে সামনে তাকিয়ে মেয়েটাকে দেখতেই যেন তার পৃথিবী থমকে গেল। মেয়েটার এমন বিধ্বস্ত চেহারা কেন? আর এত রাতে এইভাবে ছুটে এসেছে কেন? সে তো কথা দিয়েছিল কথা বলবে রোজ। তাহলে কি এমন কারণ উপস্থিত হলো যে মেয়েটার এভাবে তার দ্বারে ছুটে আসতে হলো? তার ভাবনার মাঝেই অর্থের তাকে ঝাপটে ধরায় যেন আরও ভয় আর উৎকণ্ঠা তাকে এসে ঘিরে ধরল।
নির্ভারের স্বর জোরালো হয়ে এলো। নির্ভারকে আরও অশান্ত করে দিতে বলে উঠল অর্থি। আমি চলে এসেছি সিনিয়র, সব ছেড়ে আপনার কাছে চলে এসেছি। আমাকে গ্রহণ করবেন তো আপনি? বলুন না, করবেন তো? কান্নারত স্বরের এমন ভয়ঙ্কর বাক্য শ্রবণ করে নির্ভারের যেন মাথায় আকাশ ভেঙে পড়ল, বুক কাঁপল, মন পড়ল। তবুও মেয়েটাকে দুই হাতে জড়িয়ে নিয়ে ভরসা দিল না, শুধু শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, কি এমন ঘটেছে যে আমার কাছে ছুটে আসতে হলো? বাবা আমার বিয়ে দিতে চায়, আমাকে দেখতে এসেছিল, কিন্তু আমি বিয়ে করতে চাই না সিনিয়র। আপনাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। শেষ পর্যন্ত সেই দিনই চলেই এলো বুঝি। দুঃখ তো পাওয়ারই ছিল, কিন্তু দিনটা আরও কিছুদিন পরে আসতো। মেয়েটাকে মনে করা, মন খারাপ করার জন্য আরও কিছু স্মৃতি তৈরি হতো, তারপরে আসতো। এত ব্যস্ততা ছিল বুঝি তাদের আলাদা করার। স্বরটা আরও শান্ত হয়ে এলো, মেয়েটাকে আরও একটু ভেঙে দিতে বলল, আমাকে ছাড়ো মেয়ে, এইভাবে কেউ দেখলে তোমার গায়ে কলঙ্কের কালি লেপটে দেবে, যা এই অধম সইতে পারবে না। মেয়েটা ছাড়ল না, আর না তো নিজেকে ভাঙতে সুযোগ দিল। আর একটু আঁকড়ে নিয়ে স্বাভাবিক স্বরে আওড়ালো, মেয়েদের ক্ষেত্রে ভালোবাসা আর কলঙ্ক দুটোই মুদ্রাত্র, এই দুই পৃষ্ঠের মতনই। যে কোনো একটি গ্রহণ করতে চাইলে অন্যটিকেও গ্রহণ করতে হয়। যেদিন থেকে আপনাকে ভালোবাসতে শুরু করেছি সেদিন থেকে আপনার নামের কলঙ্ক নিজের নামে করে নিয়েছি, আর আজীবন হাসি মুখে তা বরণ করে নিব আমি। মেয়েটার এমন বুঝদারের মতন শান্ত কণ্ঠের বাক্যগুলো নির্ভারকেই নাড়িয়ে তুলল। মেয়েটা এত পাগল কেন? কেন নিজের ভালো বুঝতে চাইছে না? স্বরে অসহায়তা ফুটিয়ে তুলে আওড়ালো, সামান্য এক বেকার পুরুষের জন্য উন্মাদ কেন তুমি? আমার মতো পুরুষের জন্য এত উন্মাদ মানায় না মেয়ে। বিনিময়ে এক বুক কষ্টবিহীন কিছুই যে পাওয়ার থাকে না। এত যুক্তি মেয়েটা মানতে চাইল না। এত টানাপোড়েন, এত বাস্তবতাকে উপেক্ষা করে জবাব দিল, কারণ আমি আপনাকে ভালোবাসি, আর ভালোবাসা বেকার, সফল, ধনী, গরিব, যোগ্য, অযোগ্য এইসব দেখে হয় না সিনিয়র। ভালোবাসা হয় মন থেকে, আর মনের কোনো যোগ্যতা নির্ধারিত করা যায় না। তার মধ্যে একটা সাধারণ ছেলের কপালেও বুঝি এত ভালোবাসা লেখা ছিল। এই পর্যায়ে হাত উঁচিয়ে মেয়েটাকে বুক থেকে সরালো। অর্থে মুখ তুলে তাকাতেই নির্ভার তাকে টেনে নিয়ে বিছানায় বসিয়ে দিল। নিজের সামনে দুই হাতও ভেঙে বসে পড়ল। হাত বাড়িয়ে মেয়েটার চোখের পানি মুছিয়ে দিল, কিন্তু পুনরায় তা আবার ভরে উঠল। এবার অর্থেকেও অবাক করে দিতে অদ্ভুত কাজ করে বসল নির্ভার। অর্থের একটা হাত টেনে নিজের মুখের সামনে এনে আলতো স্পর্শে নিজের অধর ছোঁয়ালো। এমন কাজে অর্থে কেঁপে উঠল, মনটা ভরে উঠল এই ভেবে, ছেলেটা কি তাকে গ্রহণ করলো? না হলে এইভাবে স্পর্শ করলো কেন? ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল, তা পুনরায় নিভিয়ে দিতে নির্ভার অর্থের ধরা হাতখানা নিজের দুই হাতের আঁচলায় পুরে নিয়ে নিজের গালের সাথে ঠেসে ধরল। তার চোখ দুটো ঝাপসা হয়ে এলো, দুই জোড়া সিক্ত নয়নের মিলন ঘটল। সেই একই অসহায় স্বরে আওড়ালো, চলো তোমার বাড়িতে যাই। ছেলেটা তাকে ফিরিয়ে দিল। এত কিছুর পরেও বুঝি ছেলেটার মন গলল না? তার এত ভালোবাসা, এত পাগলামো এই নিষ্ঠুর পুরুষটার মনে কি একটুও প্রভাব ফেলতে পারল না? পুনরায় অঝরে বর্ষণ ধারা বইতে শুরু করলো। অভিমান জড়িত কণ্ঠে বলে উঠল মেয়েটা, আপনি আমাকে মেনে না নিলেও আমি আর ওই বাড়ি ফিরবো না। মরে যাব তবুও না। গেলেই তো চিরতরে আপনাকে হারাতে হবে, তার চেয়ে আমি নিজেকেই হারিয়ে ফেলবো। এমন কথা বলতে কি মেয়েটার বুক কাঁপল না? সে কি জানে না তার কষ্টে এই অধম পুরুষটার ভেতরটা ক্ষয় হয়ে যাচ্ছে? অর্থের ধরা হাতটা আরও চাপ বাড়িয়ে ধরল। শেষবারের মতো বলল, যাকে এত ভালোবাসো তার শেষ কথাটা রাখবে না? এই অযোগ্য ছেলেটার কথা শুনবে না বুঝি? অর্থে অভিমানে আর কথাই বলল না। কি লাভ হলো রাগ করে বাড়ি ছাড়ার? যাকে ভালোবেসে পরিবারকেই ছেড়ে আসলো, সেই ছেলেটাই তাকে ছেড়ে দেওয়ার পয়তারা করছে। গলার স্বর রুদ্ধ হলো, কিন্তু চোখের ধারা অবিরাম রইল। অর্থেকে চুপ করতে দেখে উঠে দাঁড়ালো নির্ভার। মেয়েটার হাত ছাড়ল না, হাতে হাত রেখে সামনে অগ্রসর হলো। আশ্চর্য হয়ে তাকিয়ে থাকা কয়েক জোড়া চোখকে পাত্তা দিল না। সোজা নেমে এসে গেট পেরোতেই থেমে দাঁড়ালো। একই স্থানে প্রায় মিনিট খানিক দাঁড়িয়ে থাকতে দেখে অর্থে মুখ তুলে তাকালো। সামনে চোখ পড়তেই শঙ্কিত হলো বদন। সামনে যে শক্ত শরীর,
তুলে তার বড় ভাই দাঁড়িয়ে আছে। সামনে যে শক্ত শির তুলে তার বড় ভাই হয়ে দাঁড়িয়ে আছে। রায়ানকে দেখতে পেয়েই নির্ভার অর্থের হাতখানা ছেড়ে দিল। রায়ান তা লক্ষ্য করতেই বোনকে ডেকে উঠল। ভাইয়ের কাছে আয়। ভয় পেলেও ভাইয়ের ডাক অগ্রাহ্য করতে পারল না অর্থী। সামনে দাঁড়ানো গম্ভীর ভাইটাকেই যেন ভরসার স্থল হিসাবে ধরে নিল। দৌড়ে গিয়ে ভাইকে ঝাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। রায়ান বোনকে আগলে নিয়ে মাথায় হাত রাখলো একটা। বোনের প্রতি অভিমান হয়েছে বুঝি? গম্ভীর ছেলেটা শান্ত কণ্ঠে বলে উঠল, মানছি ভাই একটু গম্ভীর, কারোর সাথে হেসে কথা বলতে জানে না। তাই বলে ভাইয়ের ভালোবাসা কি কম ছিল যে এই ছেলেকে ভালোবেসে আমার ছোট বোন বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে পারলো, অথচ ভাইয়ের কাছে গিয়ে একবার বলতে পারলো না যে সে কাউকে ভালোবাসে? ভাই কি খুব খারাপ বুঝি? অর্থী আরও জোরে জোরে কেঁদে উঠল। ভাইকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরল। মাথা নেড়ে পাগলের মতো বলতে লাগলো, তুমি একদম খারাপ নও ভাইয়া, তোমার বোনটাই খারাপ। আমি কি করব বুঝতে পারিনি ভাইয়া, তাই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম। কিন্তু তুমিও আমাকে বাড়িতে ফিরতে বলো না। বাড়ি ফিরলে আব্বু আমাকে অন্যত্রের বিয়ে দিয়ে দিবে ভাইয়া। আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না। মরে যাব আমি ভাইয়া। ওই ছেলেটাকে ছাড়া তোমার বোন মরে যাবে। তোমার বোন ওই ছেলেটাকে ভীষণ ভালোবাসে, বিশ্বাস করো। ওই ছেলেকে ছাড়া থাকতে পারবে না তোমার বোন। এত কথার পরিবর্তে বোনকে শান্ত করতে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আওড়ালো, হুশ, শান্ত হ, কান্না থামা আগে। আর একটু কান্না করলে কিন্তু ভাই কোনো কথা শুনবে না। ভাইয়ের বুকে পড়ে থেকে একটু শান্ত হলো অর্থেই। বোনকে শান্ত হতে দেখে বুক থেকে তুলে চোখ দুটো মুছে দিয়ে আওড়ালো, ভাইয়ের প্রতি ভরসা আছে তো? থাকলে আর এক ফোঁটা জলও দেখতে চাই না। আমি সব সময় আমার বোনের পাশে আছি। ভাইয়ের ভরসায় একটু স্বস্তি পেল, কিন্তু উৎকণ্ঠা দমাতে পারল না। ভাইয়ের কাছে এতক্ষণ তাকে চাইলো যে তাকে ফিরিয়ে দিয়েছে কিছু মুহূর্ত পূর্বে, তাকে কি আদৌ পাওয়া হবে কখনো? না পেলেও অন্তত অন্য ছেলেকে বিয়ে করে এই ছেলেটাকে মন থেকে মুছে দিতে কখনোই পারবে না। তার ভাবনার মাঝে আরেকটা গাড়ি এসে থামলো তাদের কাছে। তিনটে মানুষ সেদিকে তাকালো। গাড়ি থেকে নেমে দৌড়ে কাছে এলো পিয়ার্স। বোনকে দেখতে পেয়েই আগে বোনকে আগলে নিল বুকে, তারপরে সামনে দাঁড় করিয়ে বলে উঠল, এই পাগল, কাউকে ভালোবাসিস এটা অন্তত আমাকে জানাতে পারতিস। দরকার হলে তোর বাপ কেন ওই ছেলেকেই পিটিয়ে পিটিয়ে বিয়ের জন্য রাজি করাতাম। কিন্তু এভাবে বাড়ি থেকে চলে এসে কেউ ভয় দেখায়? আর একটু হলে তো তোর জন্য হার্ট অ্যাটাক করে ফেলতাম বনু। দ্বিতীয়বার এমন করলে আমাকে ফোন করে আসবি কেমন, যাতে তোর ভাইটা বেঁচে থাকতে পারে। ভাইয়ের কথায় অর্থী না চাইতেও কিঞ্চিত হেসে ফেলল। রায়ান ভ্রু কুচকে তাকালো ছোট ভাইয়ের পানে। এক পাগল এসেছে আরেক পাগলকে বোঝাতে, যত সব। বাড়ির সবাই চিন্তা করছে, আর রাত ভালোই হয়েছে, বোনকে নিয়ে বাড়ি ফিরতে হবে। তাই আর কথা বাড়ালো না। বোনকে বলে গাড়ির দিকে আগাতে যাবে, তখন পুনরায় চোখ পড়ল নতমস্তকে দাঁড়িয়ে থাকা ছেলেটার পানে। কি মনে করে আবার দাঁড়িয়ে পড়ল। স্থির নয়নে কিছু পল তাকালো ছেলেটার পানে, হয়তো কিছু বোঝার চেষ্টা করলো। অকস্মাৎ নির্ভারের উদ্দেশ্যে প্রশ্ন জুড়ে দিল, ভালোবাসো আমার বোনকে?